ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মেকআপ রিমুভ করার ফাঁকে গুনগুন করছে তাহিয়া। শাড়ি ছেড়ে থ্রি পিস পরার পর অদ্ভুত এক প্রশান্তি জায়গা করে নিয়েছে ওর মনে। এতটা স্বস্তি বোধ কখনো লাগেনি। মুখ থেকে ভারী মেকআপ তোলার পর যেন স্বস্তির মাত্রা গাঢ় হলো। স্বস্তিবোধ অস্বস্তিতে রূপ নিল গহনা খুলতে গিয়ে। একে একে চুড়ি, কানের দুল, সীতাহার সব খুলে রেখেছে, কিন্তু চোকারটা খুলতে পারছে না। মাহমুদার চোকারটা ওর গলায় গেঁথে আটকে দিয়েছেন। ফিতে নেই, পেছনের দিকে চেইন আকারে, অ্যাঙ্গেলটার নাগাল পাচ্ছে না। বার কয়েক বৃথা চেষ্টার পর হতাশা এসে ভর করলো তার মনে। এই চোকার পরে ঘুমানো যাবে না, ফাঁসটাস লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই এই হতাশাজনক সময়ে রুমের সামনে এসে দাঁড়ালো অভিক। গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। তারপর ডান হাতের তর্জনী আঙ্গুলের উল্টো পিঠ দরজায় ঠেকিয়ে নখ দিল। শব্দ হলো ঠক ঠক। হাত নামিয়ে দরজার দিকে তাকালো তাহিয়া। অভিক এসেছে। লোকটা অনুমতি চাইছে। এতটা ভদ্রতা কেন লোকটার মাঝে? তাহিয়া ধীরে বলল, আসুন। দরজার নবটা ঠেলে ভেতরে প্রবেশ করলো অভিক। তাহিয়ার দিকে ভুরু কুঁচকে তাকালো। ঘুমাওনি কেন? এই তো যাচ্ছি, শটটা নিচু রেখেই বলল তাহিয়া। অভিক হেঁটে গিয়ে কোনায় থাকা নিজের ট্রলির কাছে গেল। কাপড় বের করে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলল, আমি একটা লম্বা শাওয়ার নিব, বের হতে দেরি হবে। এর মাঝে তুমি ঘুমিয়ে পড়ো, আমি থাকলে তোমার অস্বস্তি বোধ হবে। তাহিয়ার হাতটা তখনও ঘাড়ে, চোকারটার ওপরে। এই চোকারটা না খুললে ঘুমের শান্তিটার 16 আনা পাওয়া যাবে না। ঘুমে ব্যাঘাত ঘটবে। ওর দ্বারা খোলা অসম্ভব। অভিককে বলবে সাহায্য করতে? লোকটা কিছু ভাববে না তো আবার? দ্বিধাবোধের মাঝামাঝিতে দাঁড়িয়ে রইল ও। অভিক ওয়াশরুমের দরজায় চলে গেছে ইতিমধ্যে। তাহিয়া আকস্মিক পিছু ডাক দিল, স্যার। অভিক অবাক হলো কিছুটা। মেয়েটা তাকে ডাকছে। সে পিছু ফিরে ভুরু কুঁচকাল। কোনো সমস্যা? তাহিয়া সামনে ঘুরে মিনমিন স্বরে বলল, চোকারটা খুলতে পারছি না। অভিক খানিকক্ষণ ভুরু কুঁচকে রইল। তারপর বলল, আমার হেল্প চাইছো? তাহিয়া মাথা নাড়ালো। অভিকের বিস্ময়ের মাত্রা বাড়ল এবার। সে ভুরু উঁচিয়ে বলল, আর ইউ শিওর? আমি কাছে গেলে নির্ঘাত কাঁপাকাঁপি ঘামাঘামিতে জ্ঞান হারিয়ে বসবে। তিতে মুখ কুঁচকালো। লোকটা এমন কেন? এত নিশ্চয়তার কি দরকার? সে যখন বলেছে তার সাহায্যের দরকার, তখন এসে সাহায্য করবে। তা না করে সাহায্য করার আগে এত স্বস্তির নিশ্চয়তা নিতে হবে কেন? লোকটা কি বুঝতে পারছে না তার এই ভদ্রতা তাহিয়াকে প্রেমের সাগরের তীরে নিয়ে যাচ্ছে? বিরক্তিতে ভরা মাথাটা আবারও হ্যাঁ সূচক নাড়ালো। অভিক চোয়ালে বিস্ময় বজায় রেখে ফিরে এলো। ধীর পায়ে এসে দাঁড়ালো তাহিয়ার পেছনে। আলতো হাতে চোকারের চেইন খোলার চেষ্টা করলো। ঘাড়ে হালকা স্পর্শও লাগলো। অভিকের গায়ে মাখা পারফিউমের ঘ্রাণটা এসে বাড়ি খেলো তাহিয়ার নাকে। শ্বাস আটকে এলো। হৃৎপিণ্ডটা তড়িৎ গতিতে লাফিয়ে উঠল। বুকে কান পাতলে টের পেত ভেতরে কত শত উচ্চ স্বরে স্পন্দন করছে। লজ্জায় আড়ষ্টও হলো। নেত্র পল্লব এক করে অসাড় হয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে দোয়া পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর চোখে তাহিয়াকে পরখ করে ঠোঁট চেপে হাসলো অভিক। মেয়েটার স্বভাব সম্পর্কে তার অজানা নয়। লজ্জায় হাঁসফাঁস করবে বলে আগেই নিশ্চয়তা চেয়েছিল। মেয়েটা কি ভেবে সায় জানিয়েছিল কে জানে। এখন অস্বস্তিতে ডুবে মরছে। চোকার খুলে তড়িৎ সরে এলো। কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো তাহিয়ার মুখোমুখি। আটকে রাখা শ্বাসটা এতক্ষণে ছাড়লো তাহিয়া। জীবনে একটা প্রেম করলে ভালো হতো। অন্তত কোনো পুরুষের সান্নিধ্যে গেলে এতটা অস্বস্তি বোধ হতো না। জীবনের প্রথম পুরুষ বলেই এতটা জড়তা, এতটা লজ্জা আর এতটা ভয়। অভিক তাহিয়ার গলা পরখ করলো। রক্ত জমাট হয়ে গেছে। গম্ভীর মুখে বলল, এত আটো চোকার পরার কি কাজ? দেখো তো গলা কেমন লাল হয়ে গেছে। তাহিয়া আয়নায় গলা দেখে বলল, সকাল অবধি সেরে যাবে।
তোমরা মেয়েরা খুশি মনে বাড়তি ঝামেলা কাঁধে নাও। এটা বোঝার চেষ্টা করো না যে সৌন্দর্যর থেকে স্বস্তি বোধ অধিক গুরুত্বপূর্ণ। অস্বস্তিতে যে সৌন্দর্য লুকিয়ে থাকে সেই সৌন্দর্যের দরকার নেই। বেমানান লাগবে বলে চশমা পরনি, এখন হেড ওয়াক হচ্ছে। এখন ব্যথাটা মানানসই লাগছে, ফাজিল। নেক্সট টাইম এমন গেট আপ নিবে যা তোমাকে স্বস্তি দেয়। অস্বস্তি নিয়ে এসব ভারী শাড়ি গহনা পরতে হবে না, চশমা ছাড়তে হবে না। তোমার চশমাই আমি বা আমার পরিবারের কারোর কোনো আপত্তি নেই। এমন গেট আপ নিবে যাতে স্বস্তি, সুস্থতা এবং শালীনতা সবই বজায় থাকে। অভিকের স্বরে গম্ভীর, রাগ মাখা মেশানো। অভিকের রাগ মাখানো কথা আজ ভয় নয়, স্বস্তি হানা দিল তাহিয়ার মাঝে। ঠিক এই কথাটাই সে মাকে বোঝানোর চেষ্টা করেছে কয়েক বছর যাবৎ, অথচ মা বোঝার চেষ্টাই করে না। আজ আসার আগেও কত আপত্তি জানালো, মা শুনল না। উল্টো তার মতের বিরুদ্ধে শাড়ি গহনায় ঢেকে দিল তাকে। দ্বিতীয়বার কখনো অভিকের সাথে বের হওয়ার সময় মা যখন ভারী শাড়ি পরতে বলবে, ঠিক তখন অভিকের এই সংলাপটা হুবহু অনুকরণ করে বলবে। এমন সিদ্ধান্তে উপনীত হলো তাহিয়া। প্রসন্ন হেসে বলল, আচ্ছা। সেই হাসিতে বোধ হয় চুরমার হলো অভিক। তড়িৎ রাগ সরিয়ে শান্ত স্বরে বলল, এখন ঘুমিয়ে পড়ো। ওয়াশরুমে চলে গেল অভিক। ওর যাওয়ার পানে তাকিয়ে আকস্মিক তাহিয়ার মনে পড়ল নানান কথা। স্যার আজ এই রুমে থাকবে? বিয়ের দিন 10 পেরিয়ে গেলেও একসাথে থাকা হয়নি। আজ একসাথে তাদের প্রথম রাত। প্রথম রাত শব্দটা মাথায় আসতেই চমকালো তাহিয়া, ভড়কালো, লাজুক হলো। প্রথম রাত সম্পর্কে তার বদ্ধমূল ধারণা আছে। সেই ধারণা যদি সত্যি হয়, তবে লজ্জা ডিঙিয়ে বেঁচে ফেরা হবে কি তার? আশঙ্কায় একেবারেই ক্ষীণ। অভিকের জন্য সবে মনের অনুভূতিরা জমাট বাঁধতে শুরু করেছে। এখন যদি অভিক অনুভূতিহীনভাবে কয়েক ধাপ যায়, তবে তাহিয়া মেনে নিতে পারবে না। অনুভূতিগুলো পাকাপোক্ত হোক, জড়তা ভয় কাটুক, তারপর সম্পর্ককে পূর্ণতা আশা মানানসই হবে। যদিও অভিককে যতটুকু চিনেছে এমনটা করবে না সে, তবুও মনে ভয়টা থেকেই যায়। শূন্য মন শয়তানের কারখানা। ঘটা করে ভাবতে বসলে কত এলোমেলো খেয়াল আসে মনে। তাহিয়া ছাদের কার্নিশে দৃষ্টি রেখে নানান কথা ভেবে যাচ্ছে। ভাবনার বর্ষবর্তী হয়ে দুই গাল লাল হচ্ছে। তার লজ্জাময় ভাবনাচ্যুত হলো ওয়াশরুমের দরজা খোলার শব্দে। তাহিয়া তড়িৎ চোখ বন্ধ করে ফেলল। অভিক রুমে এসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা তাহিয়াকে পরখ করল। চোখের পাতা নড়ছে, মেয়েটা এখনো ঘুমায়নি। তাহিয়া হালকা ভাবে চোখ খুলে এক পলক দেখল অভিককে। শাওয়ার নিয়ে এসেছে, চুল বেয়ে পানি পড়ছে, হাতে ধরা সাদা টাওয়াল, সাদা ট্রাউজার আর নেভি ব্লু পাতলা টি শার্ট পরেছে গায়ে। কি আকর্ষণীয় লাগছে লোকটাকে। এভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকলে লোকটার পরবর্তীতে তার স্বভাবে দাগ পড়ে যাবে। চোখ বুজল তাহিয়া। চুল হালকা মুছে বিছানায় বসলো অভিক। তাহিয়ার শিওরে, তাহিয়ার বদ্ধমূল ধারণাকে ভুল প্রমাণ করে অভিক ওর মাথা স্পর্শ করলো। সেই স্পর্শে কোনো ঘোর ছিল না, আর না কোনো লালসা। যা ছিল তা হলো আলতো যত্ন আভাব, স্বচ্ছ কোমলতা। স্পর্শটা ঠিক বিয়ের দিনের সেই স্পর্শের মতো। অভিক তাহিয়ার ঝরঝরে লালচে চুলগুলোতে হাত ডুবিয়ে কোমল স্বরে বলল, আমি বিলি কেটে দিচ্ছি, এবার ঘুমাও। রাত 2টো বাজে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো। ভালো ঘুম না হলে হেডেক যাবে না তো। থেমে বলল, অস্বস্তি বোধ থেকে বের হও। আমি বিছানায় শুব না, তুমি ঘুমিয়ে পড়লেই উঠে যাব। এখন চুপচাপ ঘুমাও তো। তাহিয়া মনে মনে বলল, আপনার ভালো হবে না দেখবেন। সাঁতারটাও জানি না, অথচ আমাকে সাগরে নামিয়ে দিলেন। এখন মাথায় হাত না বুলালে কি হতো? আপনার এই যত্নে আমার পাথর সম মনটা বরফের মতো গলতে শুরু করেছে। আপনি কি টের পাচ্ছেন সেটা? তাহিয়া আবারও চোখ খুলল।
তৎক্ষণাৎই এক জোড়া চোখ মধ্যমণিতে গিয়ে ওর দৃষ্টি আটকালো। হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। এই দৃষ্টিতে বেশিক্ষণ দৃষ্টি আটকে রাখা যায় না। সাগরের তীর থেকে মাঝ সাগরে গিয়ে পৌঁছানোর সম্ভাবনা থাকে। তাহিয়া আবার চোখটা বন্ধ করল। লাজুক লাল চেহারা ঢাকতে কাঁথা টেনে নিল মুখের ওপর। অভিকের দৃষ্টি আড়াল হতেই নিঃশব্দে হেসে দিল। সেই হাসিটাই মিশে আছে নবপ্রেমের অনুভূতি। গহীন আধার মাড়িয়ে বাংলার আকাশে উকি দিয়েছে সূর্য। সবুজ শ্যামল প্রকৃতির ওপর ঢেলে দিয়েছে সোনালি আলো। প্রথম আলোটা বড্ড কোমল। সময় বাড়ার সাথে সাথে সেই কোমলতা রূপ নেয় উষ্ণতায়। ঘড়ির কাঁটায় ৯টা বেজে ৫ মিনিট। বিছানার পাশে জানালার পর্দা ভেদ করে এক ফালি উষ্ণ রোদ এসে পড়ল তাহিয়ার চোখে মুখে। সূর্যের প্রখর আলো এসে চোখে পড়তেই ঘুম সম্রাটের আলিঙ্গন ছেড়ে মুক্ত হলো তাহিয়া। রাতে অভিকের আলতো স্পর্শের মাঝে কখন যে চোখে ঘুম নেমেছে টেরই পায়নি। অভিকের কথা মনে হতেই চোখ খুলে তাকাতে চাইল। পরাস্ত হলো। আলোটা চোখে লাগছে, তাকানো যাচ্ছে না। তাহিয়া চোখটা বন্ধ করেই বালিশের পাশ হাতড়ালো। অভিক ট্রলিতে কাপড় ভাঁজ করছিল। নাস্তা করেই বেরোবে সে। তার ঘুম ভেঙেছে অনেকক্ষণ হলো। কাপড় ভাঁজ করার ফাঁকে তাহিয়ার দিকে তাকালো। এত বেলা হচ্ছে, মেয়েটার ঘুম ভাঙার নাম নেই। তাহিয়ার নড়চড় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছু হাতড়াতে দেখে ভুরু কুঁচকালো। নিজের কাজ থামিয়ে জিজ্ঞাসা করলো, কিছু লাগবে? লোকটা রুমে আছে, তবে কখন উঠেছে, কোথায় ঘুমিয়েছে, সারা রাত তার শিহরে বসে কি কাটিয়েছে? কত প্রশ্ন উকি দিল তাহিয়ার মনে। অভিক প্রথমে জানালায় সরে যাওয়া পর্দাটা টানল। রোদ্দুর থেকে তাহিয়াকে আড়াল করার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। তাহিয়ার নেত্রপল্লব মেলল। অভিক ততক্ষণে তাহিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। অভিকের সুন্দর মুখশ্রী দেখেই দিনের শুরু হলো তাহিয়ার। রাতের কথা মনে হতেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। অভিকের দৃষ্টি এই দিকে নেই। সে ব্যতিব্যস্ত হয়ে চারিদিকে কি যেন খুঁজে বেড়াচ্ছে। খোঁজাখুঁজির সমাপ্তি ঘটল ড্রেসিং টেবিলের কাছে গিয়ে। চশমাটা এখানেই পড়ে আছে। চশমাটা হাতে নিল। বিছানার দিকে পা বাড়িয়ে নিজের গায়ে জড়ানো গেঞ্জিতে চশমার কাজটা পরিষ্কার করার কাজটা সেরে নিল। তাহিয়া স্থির দৃষ্টিতে অভিকের কাজ পরখ করছে। লোকটার সব কাজে যেন তাকে মুগ্ধ করার মন্ত্র লেখা থাকে। অভিক তার দিকে এগিয়ে এসে চশমাটা পরিয়ে দিল চোখে। শান্ত স্বরে জিজ্ঞাসা করল, ব্যথা সেরেছে? তাহিয়া মাথা নাড়ালো। অভিকের চোয়ালে প্রশান্তির ছাপ স্পষ্ট দেখা গেল। ও বোধহয় তাহিয়ার উত্তরের জন্যই রুমে ছিল। উত্তর পেয়ে দরজার দিকে এগিয়ে গেল। যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসো। ফ্রেশ হয়ে মাথায় ঘোমটা টেনে বের হলো তাহিয়া। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে। তাহিয়া সেই দিকেই পা বাড়ালো। অবনী পরোটা তেলে ভাজতেছে। তাহিয়া গিয়ে পাশে দাঁড়ালো। ওকে দেখে অবনী চঞ্চল গলায় প্রশ্ন করলো, মাথা ব্যথা কেটেছে? হ্যাঁ, ধীরে বলল তাহিয়া। অবনী ফ্রাই প্যান থেকে পরোটাটা তোলার ফাঁকে প্রশ্ন করলো, সকালে কি খাস তুই? পরোটা আর চা। অবনী হাঁপ ছাড়ল। এখন নতুন কিছু বানাতে হবে না, পরোটা ভাজা শেষ। সে এবার দুটো চুলোই আলাদা আলাদা পাত্রে পানি বসালো। তাহিয়া সেটা পরখ করে বলল, এত পানি দিয়ে কি করবে? দুধ চা বানাবো। একটাই দুধ চা আর অন্যটাই সবুজ চা। তাহিয়া প্রশ্নবিদ্ধ চাহনিতে জানতে চাইল, সবুজ চা কার জন্য? সবাই তো দুধ চা খায়। অবনী হেসে বলল, তোর বরের জন্য, ওর গ্রিন টি ছাড়া চলেই না। তাহিয়া অভিকের পছন্দ অপছন্দ সম্পর্কে কিছুই জানে না। কাল সকাল অবধি অভিকের ব্যাপারে তার মন কৌতূহলী হয়নি, অথচ আজ সকালে তার মনে হাজারো কৌতূহল। সে হুট করেই জিজ্ঞাসা করলো, আপু, স্যারের পছন্দের খাবার কি? চুলো থেকে চোখটা সরিয়ে তাহিয়ার দিকে তাকালো অবনী। তার চোখে বিস্ময়। এই কয়দিনে আগেই তো
অভিককে বিয়ে করতে তার কত আপত্তি তাহিয়া, কত বদনাম করছিল। অভিক যেন তার চক্ষুশূল, এখন আগ্রহ দেখাচ্ছে। ভাবটা হয়ে গেছে নাকি? তবে তাহিয়ার চোখে আগ্রহ দেখে মনে হচ্ছে তাহিয়া মানতে শুরু করেছে। অবনী মুচকি হেসে বলল, অভিকের পছন্দের তালিকার শীর্ষে আছে খিচুড়ি, খিচুড়ির সাথে হাঁসভুনা, সাথে আচার। তাহিয়া গভীর মনোযোগ দিয়ে শুনল, যেন মনে মনে লিখে নিচ্ছে। অবনী লাগড় গলায় জিজ্ঞাসা করে বলল, অভিকের ব্যাপারে দেখি ব্যাপক কৌতূহল তোর, প্রেমে টেমে পড়ে গেলি নাকি? তাহিয়া থতমত খেলো, স্বীকার করতে চাইল না, নেতিবাচক মাথা নাড়ালো। অথচ তার চেহারায় স্পষ্ট লজ্জা দেখতে পেল অবনী। তাহিয়ার ইতিভাব মনোভাব সব টের পেয়ে মনটা আনন্দে নেচে উঠল ওর। মায়ের সাথে সাথে সেও চিন্তিত ছিল, তাহিয়ার অমতে বিয়ে হয়েছে, অভিককে মানতে পারবে কিনা সেটা বলল। তোর চেহারা ভিন্ন কথা বলছে রে। আরে লজ্জার কিছু নেই, বলে দে আমাকে। তাহিয়া নীরবতায় গা মাড়ালো। অবনীর প্রশ্ন বদলালো, কলেজের বাইরে এখনো অভিক জাদ্রেল মনে হয় তোর? তাহিয়ার উত্তর যেন প্রস্তুতি ছিল। সে তড়িৎ বলল, না, কলেজের বাইরে উনি একজন ভিন্ন রকম মানুষ। সেই ভিন্নটা কেমন, ভালো না খারাপ? ভালো, চমৎকার একটা ব্যক্তিত্ব, ধীর স্বরে বলল তাহিয়া। অবনী হৈ হৈ করে উঠল। আমি বিয়ের আগেই বলেছিলাম, একদিন বাসায় এসে দেখ, প্রেমে টেমে পড়ে যেতে পারিস। দেখ, একদিন একসাথে থেকেই প্রেমে পড়ে গেলি। আমার ভাইটাই এমন। তাহিয়া লাজুক হাসল। অবনী টিপ্পনি কাটল, অয়নের আবদার পূরণ হওয়ার আশা দেখে দেখা যাচ্ছে। কথার সারমর্ম বোধগম্য হতেই তাহিয়া কপট রাগ দেখে বলল, 2 লাইনের বেশি বলো তুমি। তাহিয়ার কথার রেশ টেনে নীলিমা অবধি নিয়ে গেল অবনী। বসার ঘরে নীলিমা আর রেজাউল সাহেব অভিক বসে আছে। টিভিতে খবর চলছে, সবার মনোযোগ টিভির পর্দায়। নাস্তার জন্য ডাকতে গিয়ে অবনী বলল, অভি, তোর তো লটারি লেগে গেছে রে। কি লটারি? টিভি থেকে চোখটা সরিয়ে জিজ্ঞাসা করলো অভিক। অবনী হেসে বলল, তুই এখনো টের পাসনি? ওইদিকে তোর মন বদলে লটারির দরজায় এসে হানা দিল বলে। দরজা টরজা খুলে রাখ ভাই। অভিক বুঝতে পারল না বোনের কথা, সে ভুরু কুচকে তাকিয়ে রইল। নীলিমা বললেন, কি সব বলছিস, বুঝিয়ে বল। লটারি প্রমাণ সমেত তোমরা বাসার দরজায় গিয়ে দাঁড়াবে, তখন বুঝতে পারবে আমার কথার অর্থ। সকাল সকাল মনটা ভালো হয়ে গেল লটারির সংবাদে। সবার জীবন চিন্তামুক্ত। উৎফুল্ল গলায় বলল অবনী। ডাইনিং টেবিলে বসে অবনীর কথা শুনে আড়ষ্ট হলো তাহিয়া। আপুকে বলা ঠিক হয়নি, এখন স্যার টের পেলে লজ্জার ভাগী হতে হবে। নাস্তার পর্ব শেষে তাহিয়া শাশুড়ি আর ননাসের সাথে বসার ঘরে গল্পের আসর খুলে বসেছে। রেজাউল আহমেদ আর তানভীর হাঁটতে বেরিয়েছে অভিক রুমে। তাদের গল্পের মাঝে রুম থেকে খানিকটা জোরে আওয়াজ এলো, তাহিয়া, এইদিকে আসো তো। গল্পে ব্যাঘাত ঘটল। 3 নারী কথা থামিয়ে নীরব রইল কিছুক্ষণ। তাহিয়া বিব্রত বোধ করলো, সবার সামনে এইভাবে ডাকার কি দরকার। অবনী হেসে উঠল নিঃশব্দে। নীলিমা বললেন, যা, দেখে আয়। অপ্রস্তুত ভঙ্গিতে উঠে দাঁড়ালো তাহিয়া। ধীর পায়ের রুমে গেল। তাহিয়ার যাওয়ার পানে তাকিয়ে অবনী বলল, মা ছেলে বউ নিয়ে চিন্তা করো না, সে সম্পর্ক নিয়ে চিন্তা করতে শুরু করেছে। নীলিমা অবাক চোখে তাকালে। অবনী বলল, লক্ষণ দেখে মনে হচ্ছে। 3 বছর তো দূরে থাক, 3 মাস যাওয়ার আগেই তোমার ছেলে বউ তোমার বাড়ি গিয়ে উঠবে। বরণডালা তৈরি রেখো। নীলিমার চেহারায় আকস্মিক আনন্দে ভরে গেল। ছেলে বিয়ে দিয়েও তার চিন্তার শেষ ছিল না। অভিকের ব্যক্তিত্বের জন্য তার শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে কম সম্বন্ধ আসেনি। সব বাদ দিয়ে তিনি তাহিয়াকে বেছে নিয়েছেন। এত বড় মুখ করে বান্ধবীর মেয়েকে ছেলের সাথে বিয়ে দিয়েছেন। এখন যদি তাহিয়া অভিককে কষ্ট দেয়, তবে সবাই তাকে দোষী সাব্যস্ত করবে। অভিক কিছু না বললে ও নিজের কাছে নিজেই অপরাধী হয়ে যাবে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন,
এমন হলে তো ভালোই হবে। তাহিয়া রুমে গিয়ে দেখলো অভিক ব্যঙ্গ ভঙ্গিতে তৈরি হচ্ছে। রুমে ঢুকতেই অভিক তাকালো ওর দিকে, বা হাতের কবজির ওপর ডায়াল ঘড়িটা পড়তে পড়তে বলল, আমি এখন বাসায় চলে যাব। মা বাবা যাবে বিকালে। তুমি এখন আমার সাথে যাবে নাকি বিকালে মা বাবার সাথে যাবে? তাহিয়া খানিকক্ষণ ভেগে বলল, এখন আপু যেতে দিবে? একটু আগেও আমাকে বলেন কোনোভাবেই আজ যেতে দিবেন না। ওয়ালেটটা পকেটে রেখে অভিক বলল, তুমি তোমার ইচ্ছার কথা বলো, বাকিটা ম্যানেজ করার দায়িত্ব আমার। তাহিয়া মাথা নিচু করে প্রশ্ন করলো। প্রসন্ন হাসলো। লোকটা কি সুন্দর কথা বলে, শুনলেই কেমন যেন অনুভূতি হয়। সে বলল, এখন যাব, তবে কলেজে যাব না, আজ বাসায় যাব। এই পর্যায়ে অভিক থামলো। তাহিয়ার দিকে তাকিয়ে দুষ্টুমির স্বরে বলল, এখনো তো স্বামী সংসার দায়ভার তোমার কাঁধে আসেনি, তাতেই সব ভুলে বসেছ? দায়িত্ব কাঁধে এলে বোধ হয় তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। নিজের কথার সাথে অভিকের কথার যোগসূত্র খুঁজে পেল না তাহিয়া। কিসের মধ্যে কি বলছে লোকটা? সে ভুরু কুঁচকালো। মানে মানে আজ শুক্রবার, তুমি বারের হিসাব অবধি ভুলে বসেছ? শব্দযোগে হেসে বলল অভিক। তাহিয়া বেশ বিব্রত বোধ করলো। সোজাসুজি বললেই তো হয়, এর জন্য স্বামীর সংসার এসব টানা লাগে? তাহিয়াকে তৈরি হতে বলে রুম থেকে বেরোলো অভিক। মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি বাসায় যাচ্ছি এখন। আজ তাহমিদের সাথে ঘোরাঘুরির পরিকল্পনা আছে। সন্ধ্যার আগে ফিরতে পারবো বলে মনে হয় না। বিকালে বাবার সাথে তুমি চলে যেও। নীলিমা বলেন, তাহিয়াকে রেখে যা, বিকালে তোর বাবা ওকে দিয়ে আসবে। অভিক শান্ত গলায় বলল, তাহিয়াদের বাসা আমাদের বাসার উল্টো দিকে। বাবাকে একবার আমাদের বাসায় যেতে হবে, তারপর তাহিয়াদের বাসায় যেতে হবে, আবার আমাদের বাসায় যেতে হবে। এসবে দৌড়াদৌড়ির মাঝে 4-5 ঘন্টা লেগে যাবে। বাবার উপর প্রেশার পড়ে যাবে। তার চেয়ে বরং তাহিয়া আমার সাথেই চলে যাক, আমি ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে যাব। কি বলো? অবনী থাকার জন্য বেশ কয়েকবার জোর করলো। অভিক রাজি হলো না। নীলিমাও ভেবে দেখল, আসলেই তো, এতে তার স্বামীর ওপরে ধকল হয়ে যাবে, আবার না অসুস্থ হয়ে যায়। তার চেয়ে বরং অভিক দিয়ে আসুক। দুজনের একসাথে বের হওয়া হয় না, এই উপলক্ষে খানিকক্ষণ ঘোরাঘুরিও হলো। তিনি সায় জানিয়ে বলেন, তেমনই হোক, তবে যাওয়ার সময় ওকে কোথাও ঘুরিয়ে নিয়ে যাস। হ্যাঁ, এতদিন হলো বিয়ের, কোথাও ঘুরতে নিয়ে গেলি না। মায়ের সম্মতি পেয়ে অভিক স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, এখন বউ এবং মা দুজনের খুশি বজায় রাখা যাবে। তাহিয়া তৈরি হয়ে বের হলো। অবনী আর নীলিমার কাছ থেকে বিদায় নিয়ে সবে দরজার অবধি এসেছে, তখনই সেখানে উপস্থিত হলো অয়ন। শুক্রবারে বেশ বেলা অবধি ঘুমায় সে, সবে ঘুম ভেঙেছে তার। মামা মামিকে চলে যেতে দেখে দৌড়ে এসে ঘুম ঘুম গলায় বলল, আমার গিফটটা না দিয়ে তোমরা কোথায় যাচ্ছ? মামা মামি, তোমরা এমন করছো কেন? আমাকে একটা বোন এনে না দিয়েই তোমরা পালিয়ে যাচ্ছ কেন? তাহিয়া ঢোক গিলল। এই ছেলে আবার শুরু করেছে। অভিক কথা বাড়ানোর আগেই ঝটপট বেরিয়ে গেল। যাওয়ার আগে বোনের উদ্দেশ্যে গম্ভীর মুখে বলল, তোর ছেলেকে আদব শেখা, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। অবনী এবার খিলখিল করে হেসে দিল। অভিকরা চলে যাওয়ার পর ছেলের উদ্দেশ্যে বলল, পরের জন্মদিনে বোন পেয়ে যাবি বাপ, শান্ত আর নিশ্চিন্ত থাক। মনের কোণে কিয়ত শূন্যতা শ্যামবর্ণের মুখে জায়গা করে নিয়েছে বিষণ্ণতা। অস্থির চোখ জোড়ায় দৃষ্টি জানালা ভেদ করে নিচতলার গেটের কাছে গিয়ে ঠেকেছে। জানালার কাছে নিশ্চল দাঁড়িয়ে আছে তাহিয়া। এক হাতে জানালার হালকা গোলাপি পর্দা খামছে ধরে আছে, অন্য হাতের মুঠোয় ফোন ধরা। ফোনটা বিকট শব্দে বেজে যাচ্ছে অনবরত, অথচ ফোন তোলার কোনো লক্ষণ তাহিয়ার মাঝে দেখা যাচ্ছে না। সে নিশ্চুপ দাঁড়িয়ে তার নবপ্রেম পুরুষকে দেখায় মগ্ন। ওই যে নিচে গেটের কাছে দাঁড়িয়ে থাকা লেমন কালারের টি শার্ট পরা হলদেটে যুবককে দেখা যাচ্ছে। এই যুবকের মাঝেই তার যত ধ্যান মন। এর অনুপস্থিতি ওর মনের শূন্যতার কারণ। কানে ফোনটা চেপে তার বাসার দিকেই তাকিয়ে আছে যুবকটি। কপালে চিন্তার ভাঁজ। তাহিয়া কথায় দিয়ে এসেছিল বাসায় এসে তাকে জানাবে, অথচ মিনিট 15 হয়ে গেছে, সে এখনও যোগাযোগ করেনি। এ কারণে চিন্তার ভাঁজ উঠেছে যুবকের কপালে। বিষণ্ণতা ঠেলে আকস্মিক হেসে উঠল তাহিয়া।
ফোনটা সামনে এনে তাকালো ফোনের স্ক্রিনে যাত্রের লেখা নামটায় চোখ বুলাতেই মুখ টিপে হাসলো। তারপর আবারও তাকালো নিচে, বিড়বিড় করে বলল, আমি ফোন দেওয়া মাত্রই আপনি চলে যাবেন। আবার কবে দেখা পাবো তার ঠিক নেই। নতুন নতুন প্রেমে পড়লে প্রেম পুরুষ শুধু দেখতে ইচ্ছে করে। আমারও করবে নিশ্চয়ই। তাই এখন অনেকক্ষণ দেখে নিব। যখন আপনাকে দেখার ইচ্ছে হবে তখন এখনকার আপনাকে স্মরণে এনে দেখে নিব। আমার দেখার তৃষ্ণা মিটলে আপনাকে যেতে বলবো, তখন আপনি যাবেন, এর আগে নয়। এটা আপনার শাস্তি। কিসের জানেন? আমাকে প্রেমে পড়তে বাধ্য করার শাস্তি। ঠোঁটের কোণে হাসি টেনে তাকিয়ে রইল অভিকের পানে। মিনিট 5 পরে অভিকের ফোন তুলল। প্রায় সাথে সাথে অভিকের গম্ভীর স্বর ভেসে এলো, 5 তলা বেয়ে উঠতে এতক্ষণ লাগে? বাসায় গিয়ে ফোন দিতে বলেছি, কথাটা শোনোনি? ফোন দিলে না কেন? আমাকে চিন্তায় না ফেললে তোমার শান্তি লাগে না, তাই না? ফাজিল মেয়ে। তাহিয়া ঠোঁট চেপে হাসলো। তারপর স্বরে মলিনতা টেনে বলল, আপনাকে জানানোর কথা মাথা থেকে সরে গিয়েছিল। সরি স্যার। ফাজলামো ছাড়া বাকি সব তো মাথা থেকে সবই সরে যায়। ফোন রাখো ফাজিল, গমগমে গলায় বলে নিজেই ফোনটা রাখলো অভিক। রাগে ফোঁসফোঁস করতে করতে রাস্তায় নামলো। জানালা দিয়ে অভিককে আর দেখা যাচ্ছে না। তাহিয়া দৌড়ে বারান্দায় গেল। দৃষ্টির অগোচর হওয়ার আগ অবধি দেখে গেল। অভিক দৃষ্টিসীমার বাহিরে যেতেই নিজেই নিজেকে বলল, একদিনের প্রেমে কাবু করেছে তাকে। আর কি সব পাগলামো করছিস তুই? প্রেমে পড়লি তো পড়লি, তাও আবার স্বামীর। বাহ। পরের দিন সকাল সকাল অভিকের কল এলো। রিসিভ করতেই বলল, কলেজে গিয়েছো? তাহিয়া তখন কলেজের জন্য তৈরি হচ্ছিল। সে জবাব দিল, একটু পর বেরোবো। আজ একদম ক্লাস ব্লাঙ্ক দিবে না। আমার ক্লাসে যেন তোমায় দেখি। অভিকের স্বরে শাসন সূচক। তাহিয়া খানিক ভাবল, তারপর ধীর স্বরে বলল, আচ্ছা। যান্ত্রিক যোগাযোগ বিচ্ছিন্ন করলো অভিক। ফোনটা রাখার পর তাহিয়া বাঁকা হাসল। এতদিন খুব করে চাইতেন আমার যেন জড়তা কেটে যায়। আপনার চাওয়া পূরণ হয়েছে। আমার জড়তা কাটতে শুরু করেছে। কথায় কথায় আমাকে ফাজিল বলেন না। জড়তার জন্য তো আমি ফাজলামো শুরুই করিনি। এবার মূল ফাজিলের সংজ্ঞা বুঝতে পারবেন। আমি আসছি মশাই। রুটিন অনুযায়ী আজ দ্বিতীয় বর্ষের তৃতীয় ক্লাস অভিকের। বিষয় পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অব ইউএসএ অ্যান্ড ইউকে। বইয়ের মার্কার কলম হাতে নিয়ে অফিস রুম থেকে বেরোলো সে। 2 রুম বাদেই সেকেন্ড ইয়ারের ক্লাসরুম। ক্লাসের দরজায় গিয়ে দাঁড়াতেই ভেতরে থাকা শখানেক ছাত্রছাত্রী উঠে দাঁড়ালো। রুমের সামনের দিকে সিমেন্টের হাঁটু সমান উচ্চতার মঞ্চ। মঞ্চের মাঝামাঝিতে সেগুন কাঠের লেকচারার টেবিল রাখা। অভিক লেকচার টেবিলের কাছে গিয়ে দাঁড়িয়ে বসার ইঙ্গিত করলো। সবাই বসে পড়ল। লেকচার দেওয়ার আগে সামনের দিকে চোখ বোলাতেই মেয়েদের সারির চতুর্থ টেবিলের দৃষ্টি আটকালো। চোখে চশমা, কপালে টিপ, পানি টেইল করা বাঁধা চুল, গায়ে অ্যাপ্রন, গলায় তামাটে বর্ণের স্কার্ফ। প্যাঁচারো মেয়েটাকে দেখে অবাক হলো অভিক। তার ক্লাসে শ্যাম তরুণীর উপস্থিতিটা অপ্রত্যাশিত একেবারেই। বাহ, ফাজিলটার সুমতি হয়েছে দেখছি। আজ সকালে সৌজন্যমূলক আসতে বলেছে। মেয়েটাকে পড়ার ব্যাপারে গাইড করা তার দায়িত্ব। সে নিজের দায়িত্ব পালন করছে মাত্র। তার ধারণা ছিল তাহিয়া আসবে না, অন্তত তার ক্লাসে তো নাই। কিন্তু তার ধারণা ভ্রান্ত প্রমাণ করে এসেছে। সুমতি হয়েছে না কিনা অন্য কিছু কারণ। যা ফাজিল মেয়ে, একে বিশ্বাস করা যাবে না। নিশ্চয় কোনো কুবুদ্ধি পাকিয়ে বসে আছে। তাহিয়ার দিকে এক পলক তাকিয়ে চোখ সরালো অভি। গম্ভীর ভঙ্গিমায় লেকচার দেওয়ায় মন দিল সে। কিছুক্ষণ পর তাহিয়ার দিকে আবারও তাকাতেই দেখল তাহিয়া টেবিলে হাত ভাঁজ করে তার দিকে তাকিয়ে আছে। স্থির দৃষ্টি, চোখে চশমা নেই, চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে হাসি মৃদু। অভিক অবাক হলো, মেয়েটা তো তার চোখে চোখ রাখে না। এভাবে তাকালো তো দূরে থাক, তবে আজ এভাবে তাকিয়ে আছে কেন? চোখ ফিরিয়ে খানিক বাদে আবারও তাকালো। এবার মাথায় ঘোমটা টেনেছে। দৃষ্টি এখনো তার দিকে, কেমন যেন অন্যরকম দৃষ্টি, গভীর অর্থবহ। এই দৃষ্টি তাকে অপ্রস্তুত করে দিল।
ফাজিল মেয়েটা ওকে বিভ্রান্তিতে করার পরিকল্পনা এঁটেছে। নিশ্চয় তার উপরে জমে থাকা রাগের প্রতিশোধ নিচ্ছে। অভিক ভুরু কুঁচকালো। ইচ্ছে করছে একটা ধমক দিতে, কিন্তু সেটাও করা যাবে না, কারণ ছাড়া ধমক দেওয়া বেমানান। মেয়েটার দৃষ্টি সে ছাড়া কেউ দেখছে না। অভিক কথা থামিয়ে দিল, বইয়ের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বিড়বিড়ালো, ফাজিল। গলা ঝেড়ে আবারও পড়া শুরু করলো। এবার সামনে তাকাচ্ছে না, বইয়ের দিকে তাকিয়েই আলোচনা করছে। ক্লাসের ফার্স্ট গার্ল পড়ার ব্যাপারটা প্রশ্ন করলো। নাম মৌমিতা। সে বসেছে তাহিয়ার সামনের টেবিলটায়। মৌমিতার প্রশ্নের উত্তর দিতে গিয়ে মেয়েদের সারিতে তাকাতেই হলো। তাহিয়ার চঞ্চল চাহনিতে গিয়ে আবারও দৃষ্টি আটকালো। চোকাচোকি হতেই তাহিয়া চমৎকার হাসলো। দুপাটি দাঁত দৃশ্যমান হলো, কিন্তু হাসির শব্দ হলো না। অভিকের উদ্দেশ্যে তাহিয়ার প্রথম দেওয়া চমৎকার হাসিটা পরখ করে আবারও ভুরু কুঁচকালো অভিক। মেয়েটার মাথায় আজ কিসের ভূত চেপেছে কে জানে। তাকে এলোমেলো করার ভাবনায় নেমেছে। সফলও হচ্ছে বোধহয়। অর্ধাঙ্গিনীর থেকে বিনা বিজ্ঞপ্তিতে আগত অদ্ভুত আচরণে অভিকের কেমন যেন অনুভূতি হলো। সেই অনুভূতিতে মিশে আছে অস্বস্তি, মনের অশান্তি ভাব। অভিক মনে মনে বলল, এমন ফাজিল মেয়ে আমি আমার জীবনে দুটো দেখিনি। একজনই দেখেছি, ভাগ্য গুণে তাকেই আমার স্ত্রী হতে হলো। কি চমৎকার কাণ্ড কারখানা! পুরো নাজেহাল। চাপা শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে মৌমিতার প্রশ্নের উত্তর দিল অভিক। মেয়েদের শাড়ি থেকে চোখ সরানোর আগে তাহিয়ার দিকে কঠিন দৃষ্টি নিবদ্ধ করতে ভুলল না। অভিককে অস্বস্তিতে ফেলার চেষ্টায় সফল হয়ে ভেতরটা আন্দোলিত হয়ে গিয়েছে তাহিয়া। সেই আনন্দে ভাটা পড়ল অভিকের চাহনিতে। লোকটা পেশাগত ভঙ্গিতে কিভাবে তাকালো! ভয়ে ভেতরটা কেঁপে উঠল। তাহিয়া উপলব্ধি করতে পারল লেকচারার অভিকের জন্য তার মনে জমানো ভয়ে ভাটা পড়েনি। তার যা পড়েছে তা হলো স্বামীর ভূমিকায় থাকা অভিকের জন্য। ক্লাস শেষে অভিক যেতেই সব ছাত্রছাত্রী ব্যাগপত্র গুছিয়ে হাতে ধরল। আজ আর ক্লাস নেই। তাহিয়া হাঁপ ছেড়ে বেরিয়ে এলো। মীরা শৈলী আছে সাথে। ক্লাসের বাইরে এসে মীরা লম্বা শ্বাস ফেলল। ভাই, এতক্ষণ জান আটকে ছিল। এই জাদরেল যতক্ষণ ক্লাসে থাকে ভয়ে দম আটকে আসে, মনে হয় ক্লাসে নয় মর্গে বসে আছি একেবারে। শৈলী সাই জানালো। মৌমিতা প্রশ্নের উত্তর দিতে গিয়ে যখন টিচারের মঞ্চের কোণে এলো, বিশ্বাস কর, আমার মনে হচ্ছিল এক্ষুনি আমাকে সিংহী ধমক দিবে। কিভাবে যেন তাকাচ্ছিল। পুরোটা সময় আমি দোয়া পড়েছি, একটা মানুষ এতটা গম্ভীর রাগী কিভাবে হতে পারে, মাথায় আসে না। দুজনের মাঝে দাঁড়িয়ে আছে তাহিয়া। সে মনে মনে বলল, কলেজের বাইরে একদিন বাসায় গিয়ে দেখিস, বিস্ময়ে জ্ঞান হারাবি। সেই মানুষটার মাঝে গম্ভীরতা নেই একেবারে, কেমন যেন কোমল প্রাণ। হাই, একদিনেই আমি মুগ্ধ। মীরা বলে গেল, আমার কি মনে হয় জানিস, আমার অভিশাপ কাজে দিবে না। স্যারের বউ স্যারকে ঠিক করতে পারবে না। বেচারি হয়তো ধমক টমক খেয়ে নিজেই দিনে 5 বার জ্ঞান হারায়। বেচারির মনে হবে সংসারে নয় চিড়িয়াখানায় সিংহের খাঁচায় পাশে বসে আছে সে। এই সিংহকে গর্জন দেওয়া বেচারি পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না। হবে না, আমার প্রতিশোধ নেওয়া হবে না। হতাশা ছেয়ে গেল মীরার মুখে। শৈলী ঠোঁট বাঁকিয়ে বলল, গ্রাজুয়েশন কমপ্লিট করার আগ অবধি এই ভয় পিছু ছাড়বে না। এভাবে মর্গের পরিবেশে ডোমের ক্লাস করতে যেতে হবে। মীরা ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, আমি মান্নাত করেছিলাম স্যারের ধমক দেওয়া ছেড়ে দিয়ে যদি একদিন আমার সাথে হেসে কথা বলে, তবে আমি মসজিদে 500 টাকার জিলাপি বিতরণ করব। টাকাটা মাটির ব্যাংকে রেখে দিয়েছি, এখনো আছে। স্যার ঠিক হবে না, আর আমার 500 টাকার জিলাপিও কেনা হবে না। হাই। শৈলী বলল, ওইসব আশা টাশা বাদ দিয়ে টাকাটা খরচ করে নে। স্যারের হাসির ওপর 144 ধারা জারি করা হয়েছে। ধারা ভেঙে স্যার হাসবে না। মীরা আকস্মিক ক্ষুব্ধ হয়ে বলল, আল্লাহ, আমার মতো নিরীহ মেয়েকে ধমক দেওয়ার অপরাধে স্যারের বউয়ের রান্না খারাপ করে দাও। যে রান্না খেয়ে ছোট ঘর বড় ঘর দৌড়াদৌড়ি করা লাগুক স্যারকে।
যেই দিন এই সংবাদ শুনবো সেই দিন স্যারের হাসি দেখার আশা বাদ দিয়ে টাকা খরচ করে ফেলবো, প্রমিস। এতক্ষণ নিজের রাগকে বহু কষ্টে সংবরণ করেছে তাহিয়া, কিন্তু এই পর্যায়ে ব্যর্থ হলো। মীরার বদদোয়া কবুল হলে অভিকের কি অবস্থা হবে ভেবেই এক প্রকার চেঁচিয়ে বলল, স্যারের সম্পর্কে আর একটাও বাজে কথা বলবি না। যা অভিশাপ দিয়েছিস এক্ষুনি ফিরিয়ে নে। স্যার মোটেও খারাপ মানুষ নয়, বরং চমৎকার একটা মানুষ। শৈলী ভুরু কুঁচকাল। স্যার চমৎকার মানুষ? তাও তুই বলছিস এটা? মীরা বিস্ময়ের সাথে বলল, তুই কদিন পুরানো পান্তা ভাত ভিজিয়ে খেয়েছিস নাকি বল? আজ উল্টো গান গাইছিস বলতো? 2 দিন আগেও তো স্যারকে কত অভিশাপ দিলি, আর আজ কি হলো? তাহিয়া লম্বা শ্বাস ফেলে বলল, কিছু হয়নি, তবে একটা কথা স্পষ্ট বলি, স্যারকে আর কখনো এমন অভিশাপ দিবি না। স্যার এতটাও খারাপ না। কলেজের বাইরে স্যার প্রাণবন্ত। থেমে বলল, আর বউকে একদমই ধমক দেন না। তার পাশে থাকলে বউয়ের মোটেও চিড়িয়াখানায় আসে বলে মনে হয় না। না জেনে বাজে বকবি না। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে তারা, এখন গ্যালারির দিকে এগিয়ে যাচ্ছে। তাহিয়ার কথায় তার 2 বান্ধবী থেমে গেল, অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। মীরা সন্দিহান স্বরে প্রশ্ন ছুড়ল, তুই স্যারের বউকে চিনিস? হ্যাঁ, অনেক ভালো করেই চিনি, ধীরে উত্তর দিল তাহিয়া। শৈলী কৌতূহলী হয়ে বলল, কে? আমরা কি চিনি? হ্যাঁ, তোরাও চিনিস। এবার মীরার চোখেও কৌতূহলীর আভা দেখা গেল। কে? তাহিয়ার চোখে মুখে কেমন যেন লজ্জা ভাব ফুটে উঠল। ধীর স্বরে উত্তর দিল, আমি। মীরা বিশ্বাস করলো না। স্যারের বউ? তাও তুই? পাগল নাকি? কৌতুকটা ভালো ছিল, আরেকটা বল। গেটের বাইরে ভেলপুরিওয়ালা বসেছে। ভেলপুরি দেখেই জিভে পানি চলে এলো তাহিয়ার। এখন না খেলেই নয়। ও সেই দিকেই পা বাড়িয়ে বলল, আমার যা বলার আমি বলে দিয়েছি। বিশ্বাস করবি কি করবি না তা তোদের ব্যাপার। তাহিয়া পায়ে পায়ে এগিয়ে গেটের বাহিরে চলে গেল। তিনজনের জন্য ভেলপুরি কিনে গ্যালারিতে বসে গিয়ে বসলো। খানিক বাদে মীরা আর শৈলী উপস্থিত হলো সেখানে। অদ্ভুত মুখভঙ্গিমায় তাহিয়ার 2 পাশে বসে পড়ল। দুজনের হাতে কাগজ মোড়ানো ভেলপুরি তুলে দিয়ে এলো তাহিয়া। তারপর নিজের হাতে থাকা ভেলপুরি নির্বিঘ্নে খেতে লাগলো। তার নির্বিকার ভাবভঙ্গি পরখ করে শৈলী বলল, আমার বিশ্বাস হচ্ছে না। তুই স্যার কিভাবে? আমি কি করতে পারি? দায়সারা ভাব তাহিয়ার। মীরা খানিকক্ষণ ভাবলো, তারপর বলল, তুই স্যারকে ফোন দিবি এখন। স্যারের কথা শুনে আমরা বুঝতে পারবো ঘটনা সত্য কি মিথ্যা। তাহিয়া খাওয়া থামিয়ে ভাবলো, স্যারকে মীরার অভিশাপ থেকে বাঁচাতে হলেও বিয়ের কথা বিশ্বাস করাতে হবে। সে ফোনটা বের করে স্যারের নাম্বারে ফোন দিল। কয়েকবার রিং হতেই রিসিভ হলো। স্পিকারে রাখলো ফোন। ওপাশ থেকে শান্ত কোমল পুরুষালী স্বর ভেসে এলো, হঠাৎ কল দিলে? সব ঠিক আছে? তাহিয়া ইতিপূর্বে নিজ থেকে কল দেয়নি অভিককে, তাই বিস্ময় ছুঁয়েছিল ওকে। স্বরটা চিনতে ভুল হলো না মীরা আর শৈলীর। তাহিয়াকে তুমি সম্বোধন করতে শুনে ঘটনার সত্যতা পেল ওরা। হতভম্ব হয়ে গেল তারা। তাহিয়া ধীর স্বরে উত্তর দিল, সব ঠিক আছে, এমনি কল দিয়েছি। এমনি? তোমার মাথায় চলছেটা কি বলো তো? সকাল থেকে উদ্ভট আচরণ করছো। আমার ক্লাসে ওভাবে তাকিয়েছিলে কেন? আমি তখন তোমার শিক্ষকের ভূমিকায় ছিলাম, স্বামী নয়, ফাজিল। নিজের মতো বলে গেল অভিক। তাহিয়ার 2 বান্ধবীর দিকে তাকালো। তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। স্পিকার অফ করে তাহিয়া বলল, আর করবো না এমন। ওপাশ থেকে তৎক্ষণাৎই উত্তর এলো। খানিক বাদে ছোট করে উত্তর দিল, মনে থাকে যেন। ফোন রাখার পর 2 বান্ধবীকে পরখ করে মুখ টিপে হাসলো তাহিয়া। তারপর বলল, আমি সম্পর্কে তোদের শিক্ষকের স্ত্রী হই। সম্মান দিয়ে কথা বলবি, চাইলে ম্যামও ডাকতে পারিস। আমি কিছু মনে করব না। তবে হ্যাঁ, আমার সামনে স্যারকে কোনো গালি বা অভিশাপ দিলে আমি অনেক কিছু মনে করব। সেই মনের ভাবনা বশত চুল টুল টেনে ছিঁড়ে ফেলতে পারি। সেই সাথে স্যারকে জানিয়েও দিতে পারি। তাই পরিবারে আমার সামনে স্যারের অভিশাপ দেওয়া আর 1000 বার ভাববি। সামনে কি পেছনেও কি দিতে পারবি না। আমি সহ্য করব না, মনে রাখিস কথাটা।
মীরার মনে হলো এই পৃথিবীর নবম আশ্চর্য। বিস্ময়ের মাত্রা এতটাই যে তার হাত থেকে ভেলপুরি পড়ে গেল। শৈলী বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। তাহিয়া বান্ধবীদেরকে বিস্ময়ের সাগরে ডুবিয়ে উঠে দাঁড়ালো। বাসায় যেতে হবে। মা একা বাসায়। বিস্ময় কাটিয়ে উঠলে এরা বাসায় গিয়ে হানা দিবে পুরো ঘটনা জানার জন্য। ক্যাম্পাস ধরে হাঁটতে হাঁটতে তাহিয়া স্মিত হাসলো। লোকটা তার এত খেয়াল রাখে, স্বামীর সব দায়িত্ব পালন করে, সবার কথা থেকে ওকে আগলে রাখতে কত কি না করলো। এবার তার পালা, সেও লোকটাকে সবার অভিশাপ থেকে বাঁচাবে। মাহমুদাকে আজও ডাক্তারের কাছে নিয়ে গেছে পরীক্ষার জন্য। তাহিয়া নিয়ে এসেছে মাকে। অভিক এসেছে হাসপাতালে। মাহমুদাকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার পর রিসিপশনে বসে মায়ের অপেক্ষা করছিল তাহিয়া। অভিক গিয়ে বসলো পাশে। কোমল গলায় বলল, আন্টি, তোমায় নিয়ে চিন্তিত তাহিয়া। ওনাকে চিন্তামুক্ত করো, ওনাকে বোঝাও যে বিয়ে কোনো ছেলে খেলা নয় যে চাইলাম আর ভেঙে গেল। বিয়েটা শক্ত বন্ধন, আমি তুমি আটকেছি এই বন্ধনে। বিয়েটা অপ্রত্যাশিতভাবে অনাকাঙ্ক্ষিত মানুষের সাথে হয়েছে বলেই আমরা এখনো পুরোপুরিভাবে সহজ হতে পারিনি। তবে পারবো না যে এমনও নয়, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমরা দুজন দুজনকে মানতে শুরু করব। তবে ছাড়াছাড়ির কথা ভাববো না। আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাকে সুখী করার। আন্টিকে বলবে চিন্তা না করতে। আমরা সম্পর্কটাকে নিজেদের মতো করে গুছিয়ে নেব। তুমি বেশি বেশি সময় দিও। ক্লাস ছাড়া বাকি সময়টা বাসায় আন্টিদের সাথেই কাটাও। আর আন্টির শরীর একটু খারাপ দেখলে সাথে সাথে আমায় জানাবে, ঠিক আছে? তাহিয়া মাথা নাড়ালো। অপারেশনের আগে আর কলেজে যাবে না বলেও সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো দুজনার মাঝে। অভিক পকেট থেকে একটা খাম বের করলো। তাহিয়ার দিকে খামটা বাড়িয়ে দিয়ে বলল, নাও। খামটা পরখ করে প্রশ্ন করলো তাহিয়া, কি এখানে? তোমার হাত খরচের জন্য সামান্য কিছু টাকা, আলতো স্বরে বলল অভিক। তাহিয়া অবাক হয়ে বলল, এটা কেন? মা দেয় তো। আমার নামে কবুল বলার পর তোমার সব দায়িত্ব আমার উপরে এসে গেছে। এখন তোমাকে চালানোর দায়ভার আন্টির নয়, আমার। তাই আমি চাইছি না এরপর থেকে তোমার কোনো আর্থিক প্রয়োজনে আন্টির সাহায্য তোমার নেওয়া লাগুক। থামলো অভিক। খামটা তাহিয়ার হাতে দিয়ে বলল, কলেজে আসো, বান্ধবীদেরকে নিয়ে ঘোরাফেরা করো, অনেক খরচ লাগে। আর তুমি ছোট মানুষ, এত টাকা পাবে কোথায়? টাকাগুলো রাখো, সৎ পথে খরচ করো। এই টাকার হিসাব দিতে হবে না আমাকে। আর কোনো প্রয়োজন হলে আমাকে বলবে। লজ্জায় বা দ্বিধায় কোনো ইচ্ছেকে দমিয়ে রাখবে না। নির্দ্বিধায় বলবে। তোমার ইচ্ছাগুলো তোমার জন্য মঙ্গলকর হওয়ার সম্ভাবনা দেখলে আমি যেভাবেই হোক সেটা পূরণ করব। অভিকের গলাতে কি শীতল আভা ছিল, যার পরিপ্রেক্ষিতে তাহিয়ার মনটা কেমন যেন শীতলতায় ভরে গেল। ভেতরটাই আনন্দে নেচে উঠেছে। টাকার জন্য নয়, কথাগুলোর জন্য। কি সুন্দর কথা বলে লোকটা। তার উচ্চারিত শব্দগুলোতে মুগ্ধতা মেশানো থাকে। তাহিয়ার হৃদয়টা ছুঁয়ে যায়। খামের দিকে তাকিয়ে তাহিয়া বিড়বিড়ালো, আপনার এতটা ভালো হওয়া উচিত হচ্ছে না, একদমই না। আমার যে এখন আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। ভরা মজলিসের দিকে চোখ রেখে নিজের ইচ্ছেটাকে শাসাতে হচ্ছে। এত এতে কতটা কষ্ট হয় জানেন? হাসপাতাল থেকে ফেরার পরের দিনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহমুদা। ঘড়ির কাঁটায় তখন রাত 1টা। তাহিয়া মায়ের পাশে ঘুমিয়েছে। আকস্মিক গঙ্গানির শব্দে ঘুম ছুটে গেল তার। মায়ের কথা মনে পড়তেই পাশে তাকালো। নীল রংটা লাইটটা মৃদু আলো দিচ্ছে সারা রুমে। সেই আলোতে দেখতে পেল মাহমুদা বুকে হাত দিয়ে কেমন যেন ছটফট করছে। ঘুম উবে গেল তাহিয়ার চোখ থেকে। তড়িৎ বসে বেডসাইড ল্যাম্পটা জ্বালালো। মায়ের পাশে গিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, মা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? উত্তর দেওয়ার অবস্থায় নেই মাহমুদা। বুকে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। চোখ মুখ খিসে আছেন। মুখ দিয়ে কেমন যেন আওয়াজ করছেন। তাহিয়া কিং কর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে রইল সেকেন্ড 10। তারপর কেঁদে উঠল, মা মা করে ডাকতে শুরু করলো। ঘটনার আকস্মিকতায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল যেন। এই মুহূর্তে ওর করণীয় কি, সেই ভাবনা মন মস্তিষ্কে হানা দিচ্ছে না।
তার কান্নাকাটিতে পাশের রুমে ঘুমিয়ে থাকা তুহিনের ঘুম ভেঙে গেল। বিপদের সংকেত পেয়ে দৌড়ে এলো, মায়ের এহেন অবস্থা দেখে আঁতকে উঠল। কিছুক্ষণ নির্বাক চেয়ে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। অস্থির গলায় মাকে ডাকলো কয়েকবার, তারপর ভাঙা গলায় বলল, আপু, মাকে হাসপাতালে নিতে হবে। তাহিয়ার মস্তিষ্ক এতক্ষণে সচল হলো কিছুটা। এত রাতে গাড়ি পাওয়া যাবে? একা একা কিভাবে কি করবে ভেবে পাচ্ছে না। ভয়ে শ্বাস আটকে আসছে। দোয়া পড়তে লাগলো সে। দোয়া পড়ার মাঝে অভিকের কথা মাথায় এলো। উনি ফোন দিতে বলেছে। কথাটা আউড়িয়ে হুলুস থুলুস হয়ে ফোনটা হাতে নিল। কাপা কাপা হাতে অভিককে ফোন দিল। প্রথমবার ধরলো না, বোধহয় ঘুমে আচ্ছন্ন। আরেকবার দিল। এবার কয়েকবার রিং হতেই রিসিভ হলো। অভিকের ঘুমো ঘুমো ভাবের শটটা ভেসে এলো। হ্যালো। নাম্বার না দেখে রিসিভ করেছে সে। তাহিয়া ফুপিয়ে কেঁদে উঠল। কিছু বলতে পারলো না। অভিকের ঘুম উবে গেল। ফোনটা মুখের সামনে এনে চোখ বুলালো। তাহিয়া নামটা দেখে তড়িৎ উঠে বসলো, উদ্বিগ্ন হয়ে বলল, তুমি ঠিক আছো? আন্টি ঠিক আছেন? তাহিয়া ফোপাতে ফোপাতে বলল, মা। আর বলতে পারলো না। অভিক তৎক্ষণাৎই বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেল, ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে আন্টির? মা কেমন যেন করছেন। অভিকের হলদেটে টি শার্ট আর কালো ট্রাউজার পরা ছিল। ওয়ালেটটা পকেটে নিয়ে চেঞ্জ না করেই বেরিয়ে গেল। যেতে যেতে বলল, আমি আসছি। ফোনটা তুহিনকে দাও। ছেলেটা একটু ম্যাচিওর আছে, অল্পতে ভেঙে পড়ে না। তাহিয়া একটু বেশি আবেগী। তুহিন ফোনটা দিল তাহিয়া। অভিক তুহিনের সাথে কথা বলো। হাসপাতালের করিডোরে বসে মুখে হাত চেপে অনবরত কেঁদে যাচ্ছে তাহিয়া। তার দুই পাশের দুটো চেয়ারের একটাই বসেছে তুহিন, অন্যটাই অভিক। মাহমুদাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালে আসার সময়টা ঘন্টা খানেক পেরিয়েছে। তাহিয়া বিধ্বস্ত হয়ে সেই তখন থেকেই কেঁদেই যাচ্ছে। মায়ের অবস্থা দেখে ভীষণ ভয় পেয়েছে সে। ভেবেছিল আজ মাকে হারিয়ে ফেলবে। সেই ভয় এখনো কাটিয়ে উঠতে পারেনি। অভিক গম্ভীর ভঙ্গিমায় বসে আছে। খানিক পর পর আর চোখে তাকাচ্ছে। এত আবেগী কেন মেয়েটা? তুহিনের মুখটা চিন্তায় অস্থির। নিজেরই বুক কাঁপছে। তবুও সে নিজের অস্থিরতাকে প্রাধান্য না দিয়ে বোনকে সান্ত্বনা দিল। আপু, কাঁদিস না। মা ঠিক হয়ে যাবে। এভাবে কেঁদে তুই অসুস্থ হয়ে যাবে। একটু শান্ত হ। তুহিনের কথা তাহিয়ার কর্ণকুহরে পৌঁছালো কিনা বোঝা গেল না। তার অবস্থার কোনো পরিবর্তন হলো না। তাহিয়া তুহিনের সম্পর্কের ঝগড়ার সেতুতা দাঁড়িয়ে আছে। ঝগড়া ছাড়া ভালো কথা হয় না তাদের। মাহমুদার বদ্ধমূল ধারণা, তার ছেলে মেয়ে দুটোর মাঝে রক্তের টান নেই। না হয় ভাই বোন এত ঝগড়া কিভাবে করে? একজন একজনকে হেয় করে কথা বলেই যেন মজা পায়। তুহিনকে প্রায়শ রেগে বলতে শোনা যায়, তুই আমার শত্রু, আমি একদিন তোকে মেরেই ফেলবো। অথচ আজ বোন নামক সেই শত্রুর চোখের পানিটা সহ্য হচ্ছে না তুহিনের। বোনের কান্নাটা পীড়া দিচ্ছে তাকে। মায়ের অসুস্থতায় যতটা কষ্ট লেগেছে, বোনের কান্নায় ততটাই ব্যথা অনুভব করছে বুকে। তাহিয়া যখন ওর সাথে তুমুল ঝগড়া করে, রাগের বশবর্তী হয়ে তার গায়ে হাত চালায়, তখনও এতটাও কষ্ট হয় না। দুনিয়ার কোনো জিনিসটা এনে দিলে বোনের কান্না থামবে। হন্যে হয়ে খোঁজে সেই জিনিসটা, এনে বোনের হাতে দিতে ইচ্ছে করছে তুহিনের। তবুও কান্না থামুক। তার চঞ্চল বোনের চোখের পানি মানায় না, একদমই না। তাকে হাসলে সুন্দর দেখায়। বোনকে হাসতে দেখে প্রায়শ তুহিন মনে মনে বলে, হাসিতে যদি নাম্বার দেওয়া হয় তবে তুই 10-এ 10 পাবি। অথচ মুখে বলে, তোর হাসিটা পেতনির মতো। তাদের ঝগড়ার আড়ালে যে একটা গাঢ় টান আছে, সেটা এখন প্রকাশ পাচ্ছে। সাধারণত তাহিয়ার সাথে তুহিন কোমল স্বরেই কথা বলে না। সবসময় রাগ বা ব্যঙ্গাত্মক থাকে তার গলা। আজ যেন বোনকে রাগ দেখানো মানা তার। বিগত কয়েক বছরে আজ প্রথমবারের মতো কোমল স্বরে কথা বলল তুহিন। রাতে তোর ঘুমটা ভালো হয়নি। ঘুম না হলে তো তোর মাইগ্রেনের ব্যথাটা উঠে যায়। তাড়াহুড়োয় চশমাটাও আনিসনি। একটু ঘুমানোর চেষ্টা কর। আমি আর ভাইয়া জেগে মায়ের খবর নিব। কান্না বন্ধ কর, একটু ঘুমা আপু, অসুস্থ হয়ে যাবি তো। শেষে কথাগুলো বোনের কাঁধে হাত রেখে অভয় দিয়ে বলল তুহিন। তাহিয়া আজ তুহিনকে ভীষণ আপন লাগলো। রক্তের টানের কথা বলল যেন।
মুখ থেকে হাত সরিয়ে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কিশোর তুহিন যেন আকস্মিক বড় হয়ে গেল। তাহিয়ার বড় ভাইয়ের ভূমিকায় চলে গেল সে। বোনকে আগলে ধরলো, বোনের মাথায় হাত বুলিয়ে অভয় দিল। কাঁদিস না, আল্লাহ আমাদের মাকে ঠিক করে দিবে, মায়ের কিচ্ছু হবে না। প্লিজ কান্না বন্ধ কর আপু, আমার খারাপ লাগছে। তাহিয়ার কান্নার মাত্রা খানিকটা কমে এলো। তুহিন বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমা, আমি আছি তোর পাহারায়। তুহিন বয়সে ছোট হলেও দৈহিক গড়নে তাকে নির্দ্বিধায় তরুণ সাদৃশ্য বলা যায়। এত অল্প বয়সে 5 ফুট 7 পেরিয়ে গেছে। তাহিয়ার বাবা ছিল লম্বা চওড়া মানুষ, ছেলে বাবার গড়নই পেয়েছে একেবারে। ভাইয়ের শক্তপোক্ত কাঁধে জায়গা হলো তাহিয়ার। তুহিন আলতো হাতে বোনকে আগলে রেখেছে। ভাই বোনের আসল সংজ্ঞাটা এতক্ষণে প্রকাশ পেয়েছে যেন। ভালো সময়ে ঝগড়া করো, আর খারাপ সময়ে ঢাল হয়ে থাকো। এই চমৎকার দৃশ্য বিমোহিত করলো অভিককে। তুহিনের মাঝে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। অবনীর বিয়ের আগে সারাক্ষণ তারা ঝগড়া করত, কিন্তু দুজনের একজনের যদি সামান্য জ্বর হয়, তবে বাবা মায়ের থেকে বেশি অন্যজন অস্থির হতো। রাত জেগে সেবা করত, একটু ভালো হলে আবারও ঝগড়া করত। ভাই বোনের সম্পর্কটাই বোধহয় এমন, টক মিষ্টি ঝালের মধুর একটা সম্পর্ক। ভাই বোনের চমৎকার দৃশ্য দেখে মনের মেঘ সরে গেল। ফোপাতে ফোপাতে জ্ঞান হারালো তাহিয়া। তুহিন ভেবেছে তাহিয়া ঘুমিয়ে গেছে। সে অভিকের উদ্দেশ্যে বলল, আপু এভাবে কিছুক্ষণ থাকলে ঘাড়ে ব্যথা পাবে, আপনি কি দেখবেন কোনো খালি কেবিন আছে কিনা? তুহিনের স্বরটা একেবারেই ক্ষীণ। তার কথার শব্দে আবার বোন না জেগে যায় এই নিয়ে বেশ সতর্ক সে। অভিক উঠে দাঁড়ালো। তুহিনের ঝাঁকড়া চুল ভর্তি মাথায় হাত রেখে হেসে বলল, আমি দেখছি, তুমি নিশ্চিন্তে বসো। অভিক চলে গেল। ঘুরে ফিরে একটা কেবিন খালি পাওয়া গেল। কেবিনটা এখনো বুক হয়নি, বুক হওয়ার আগ অবধি থাকা যাবে। অভিক এসে তুহিনকে জানাতেই তুহিন বোনকে কোলে নিতে ধরলো। অভিক থামিয়ে দিয়ে বলল, তুমি ছোট মানুষ, পারবে না, আমি নিয়ে যাচ্ছি, তুমি একটু বিশ্রাম নাও। আলতো হাতে তাহিয়াকে কোলে তুলে কেবিনের দিকে নিয়ে গেল। তাদের যাওয়ার পানে চেয়ে তুহিন বিড়বিড়ালো, আল্লাহ আমার জীবনের 2 নারীকে ভালো রেখো, অনেক ভালো রেখো, আমার ভালোটাই তাদেরকে দিও। ওদের খারাপ যে আমার সহ্য হয় না, বুকটা ভারী হয়, দমটা আটকে আসে। অনিবন্ধিত কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো অভিক। সিঙ্গেল বেডের কাছে গিয়ে চোখ নামিয়ে এক পলক তাকালো তার কোলে ঘুমিয়ে থাকা শ্যামবর্তীর পানে। কান্নার প্রভাবে চোখ ফুলে গেছে। চোখ থেকে জলপ্রপাত ধারায় বেয়ে চলা অশ্রুতে বাদামি গাল ভিজে জবজবে হয়ে গেছে। গায়ে কফি কালারের পাতলা টি শার্ট, কালো প্রিন্টের প্লাজো, গলায় ওড়না পেঁচানো, গলার কাছে ওড়নাটা ভিজে আছে, চোখের নোনা জলে। খোলা চুলগুলো এলোমেলো হয়ে পিঠে ছড়িয়ে আছে। যেভাবে ঘুমিয়েছে ওভাবেই চলে এসেছে বোধহয়। ড্রেসটা অবধি পরিবর্তন করেনি, কেমন যেন বিধ্বস্ত দেখাচ্ছে। অল্পতেই ভেঙে পড়ে মেয়েটা। কোথায় ছোট ভাইকে সামলাবে, উল্টো ছোট ভাই ওকে সামলাচ্ছে। চোখ সরিয়ে বেডের দিকে তাকালো। বেডটা ভালো করে পরখ করে আলতো করে বেডে শুইয়ে দিল। তাহিয়া নড়ে চড়ে উঠল। অভিক শিওরে বসে বিলি কাটলো মাথায়, আদুরে হাতে। আবার ঘুমিয়ে পড়লো তাহিয়া। অভিক হাঁপ ছাড়লো। মেয়েটা এখন জেগে থাকলে ওকে দেখে কাঁপাকাঁপি ঘামাঘামিতে ব্যস্ত হয়ে যেত। এই একটা কাজই মেয়েটা নিখুঁতভাবে করতে পারে। স্বামী হওয়ার সাথে সাথে সে একজন জামাতা। স্বামীর দায়িত্ব পালনের পাশাপাশি জামাতা হওয়ার দায়িত্ব পালন করতে হবে। এই মননে উঠে দাঁড়ালো। মাহমুদার কি অবস্থা তা দেখা জরুরি। তুহিন বাচ্চা ছেলে, মায়ের দেখাশোনা, ডাক্তারদের সাথে আলাপ আলোচনা, এসবের দায়ভার বইতে পারবে না। জামাতার ভূমিকায় অভিক থাকতে অন্তত তুহিনকে এত দায়ভার কাঁধে নিতে হবে না। দরজা অবধি গিয়ে আবারও ফিরে এলো অভিক। মেয়েটা এলোমেলো হয়ে শুয়ে আছে, দৃষ্টিকটু লাগছে। কেউ হুটহাট চলে এসে তার স্ত্রীকে এমন এলোমেলো ভাবে দেখুক, এমনটা চায় না অভিক। আশেপাশে চোখ বুলিয়ে কিছু একটা খুঁজলো, ব্যর্থ হয়ে আবারও তাহিয়ার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে হাত বাড়ালো তাহিয়ার দিকে। সচেতন ভাবে তাহিয়ার গলা থেকে ওড়নাটা খুলে নিল। ওড়নাটা মেলে স্বস্তি বোধ করলো। ওড়নাটা বেশ বড় এবং মোটা কাপড়ের।
ভাগ্যিস আজ স্কার্ফ পরেনি। খানিকটা বুকে ঝুঁকে ওড়নাটা দিয়ে তাহিয়ার গলা থেকে মাথা অবধি ঢেকে দিল। কপাল আর গলায় চুল এসে পড়েছে, চুল সরিয়ে দিল। কাত হওয়া ঘাড়টা সোজা করে শটান করে দাঁড়ালো। রুমের ফ্যানটা ছেড়ে বেরিয়ে এলো রুম থেকে। করিডোরে ফিরে এসেই দেখলো তুহিন চেয়ারে শরীর এলিয়ে বসে আছে, ক্লান্তময় গতর নেতিয়ে পড়ার উপক্রম। অভিক তুহিনের কাছে গিয়ে বলল, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে তুহিন। কেবিনে দুটো বেড আছে, তুমি একটায় গিয়ে শুয়ে পড়ো, আমি জেগে থেকে আন্টির খোঁজ নিব। সোজা হয়ে বসলো তুহিন, দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, এখন ঘুম আসবে না। অভিক তুহিনের পাশে বসলো, ধীর স্বরে বলল, তাহিয়া বড্ড আবেগী, অল্পতেই ভেঙে পড়ে। দেখলে না কেমন কাঁদলো। তুমি যথেষ্ট শক্ত এবং সাহসী, মনোবল ঠিক রাখো, ভেঙে পড়ো না। আন্টিকে সাহস জোগাতে হবে তো নাকি? আন্টির যা অবস্থা, আমার আন্দাজ মাফিক কালই হয়তো সার্জারি করে ফেলতে হবে, হাসপাতালে থাকতে হবে, ঘুমানোর সুযোগ পাবে না। আন্টির সামনে নিজেকে ঠিক রাখতে হবে তোমার। আন্টির সাথে সাথে তাহিয়াকেও সাহস জোগাতে হবে, ও ভেঙে পড়েছে। এখন তুমিও যদি ভেঙে পড়ো তবে কেমন হবে বলো তো? জ্ঞান ফেরার পর তোমাদেরকে দেখে আন্টি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। তুহিন মলিন হাসলো। অভিক কাঁধ চাপড়ে বলল, কাল অনেক ধকল যাবে, তার জন্য এনার্জি দরকার। না ঘুমালে শরীর দুর্বল হয়ে যাবে। যাও, এখন কিছুক্ষণ ঘুমিয়ে নাও, আমি আসি এখানে, নিশ্চিন্তে যাও। তুহিন যেতে চাইলো না। শেষে অভিক যখন বলল, তাহিয়া একা, ওর একা থাকা অনিরাপদ লাগছে আমার। তুমি গেলে একটু স্বস্তি পাবো। ঘুমাতে হবে না, শুধু গিয়ে তাহিয়াকে পাহারা দাও। আবার কে না কে এসে ঢুকে পড়ে, এতেই কাজ হলো। তুহিন গেল বোনের কাছে। অভিক লম্বা শ্বাস ফেলল। আমাদের সমাজে বিয়ের পর শুধু মেয়েদের কাঁধে শ্বশুর শাশুড়ির দেখাশোনার দায়ভার তুলে দেওয়ার প্রথা আছে, কিন্তু একটা ছেলেকে শ্বশুর শাশুড়ির দেখাশোনার দায়ভার দেওয়া হয় না। কালে ভদ্রে একটা কল আর শ্বশুর বাড়ি যাওয়ার সময় কয়েক কেজি ফল নেওয়া মানেই জামাতার দায়িত্ব শেষ। অভিকের ধারণা শ্বশুর শাশুড়ির প্রতি একটা ছেলের তেমনই দায়িত্ব আছে যেমনটা একটা মেয়ের থাকে, বরং বেশি থাকা উচিত। কারণ শ্বশুর শাশুড়ির থেকে তাদের মেয়েকে নিজের কাছে নিয়ে শ্বশুর শাশুড়ির দেখাশোনার সুযোগ কেড়ে নেয়। ছেলে তো নিজের বাবা মায়ের ভালো মন্দ দেখার সুযোগ পায় সংসারের ভার বইতে গিয়ে, মেয়েটা সেটাও পায় না। অভিকের নিজস্ব ভাবনা থেকেই শাশুড়ির দেখাশোনার দায়ভার নিজের কাঁধে নিয়ে নিয়েছে। দায়িত্ববোধ থেকে তুহিন যাওয়ার পর পর ডাক্তারের সাথে দেখা করলো। ভিজিট ডাক্তার, ডিউটি ডাক্তার দেখছেন মাহমুদাকে। অভিক গিয়ে অবস্থা জানতে চাইলো। ডাক্তার কিছু টেস্ট দিলেন, টেস্ট করে বোঝা যাবে হার্টের নতুন কোনো সমস্যা হয়েছে কিনা। অভিক নিজ উদ্যোগে সব টেস্ট করালো। এরপর মাহমুদাকে ঘুমের কেবিনে শিফট করে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। অভিক রিপোর্ট নিয়ে গেল ডাক্তারের কেবিনে। ডিউটি ডাক্তার মনিরুজ্জামান রিপোর্ট দেখে জানালেন, অবস্থা খুব একটা ভালো নয়, যত দ্রুত সম্ভব সার্জারি করা উচিত। সকালে কার্ডিওলজিস্ট আসলে তার সাথে পরামর্শ করে সিদ্ধান্তে যাবেন। জবাবে অভিক বলল, আপনাদের যা ভালো মনে হয় করুন, শুধু আন্টির যেন কোনো ক্ষতি না হয়। কোনো মৃত্যুর ঝুঁকি নেই তো? মনিরুজ্জামান বলেন, নিশ্চিতভাবে বলতে পারছি না। আতঙ্কে ছেয়ে গেল অভিকের চোখ মুখ। তুহিন আর তাহিয়ার চেহারায় ভেসে উঠল চোখের সামনে। মাহমুদার কিছু হলে ছেলে মেয়ে দুটো নিঃস্ব হয়ে যাবে। তুহিন তাও নিজেকে সামলে নিতে পারবে, কিন্তু তাহিয়া? মায়ের সামান্য অসুস্থতায় কেঁদে জ্ঞান হারাবার জো মেয়েটার। মায়ের কিছু হলে মেয়েটাকেও বাঁচানো যাবে না বোধ হয়। আর ভাবতে পারল না অভিক। আতঙ্কিত স্বরে বিড়বিড় করল, আল্লাহ রক্ষা করো। ডাক্তারের উদ্দেশ্যে বলো, যত টাকা প্রয়োজন আমি দিতে রাজি, শুধু রোগী যেন বিপদমুক্ত হয়। একটু দেখুন। অনুরোধ ঝরে গেল অভিকের স্বরে। মনিরুজ্জামান আশ্বাস দিলেন। সকালে কার্ডিওলজিস্ট এসে মাহমুদার অবস্থা দেখে জানালেন, একদিন অবজারভেশনে রেখে তার পরের দিনই সার্জারি করাবেন। এখন সার্জারি করলে হিতে বিপরীত হতে পারে। তাহিয়া, ওঠো। পুরুষালী স্বরের ডাকে ঘুম ভাঙল তাহিয়ার। চোখ খুলে চারিদিকে তাকিয়ে নিজের অবস্থা বোঝার চেষ্টা করলো। নিজেকে শুভ্র বর্ণের তুলতুলে বিছানায় আবিষ্কার করলো। অবশেষে ঘুম ভেঙেছে তোমার। যাও,
ফ্রেশ হয়ে আসো। সেই শটটাই এসে আবারও কানে বাজলো তাহিয়ার। নজর ঘোরাতেই ধূসর ন্যানো চিনে গ্যাব্রিং প্যান্টের সাথে বাদামি টি শার্ট পরিধেয় অভিকের দৃষ্টিগোচর হলো। কেবিন দুটো বেড, আর একটাইও শুয়ে আছে, আরেকটাই অভিক। দৃষ্টি ওর দিকে নিবদ্ধ। আকস্মিক মায়ের কথা স্মরণে এলো তাহিয়ার। ও তড়িৎ উঠে বসে অস্থির ভঙ্গিমায় বলল, মা কোথায়? আমি মায়ের কাছে যাব। অভিক উঠে এলো। তাহিয়ার বিছানার পাশে দাঁড়িয়ে বলল, আন্টি অন্য কেবিনে আছেন, ঘুমাচ্ছেন। এখন কারোর যাওয়া নিষেধ। মা ঠিক আছেন? ডাক্তার কি বলল? উদ্বিগ্ন হয়ে উঠে দাঁড়ালো তাহিয়া। ওড়না পড়ে গেল গা থেকে। অভিক চোখ সরিয়ে বলল, ডাক্তার বলেছেন চিন্তার কিছু নেই, হার্টের রোগীদের এমন হয়, স্বাভাবিক ব্যাপার। আসল কথা চেপে গেল অভিক, কোমল হৃদয়ের মেয়েটা ভেঙে পড়বে বলে। তাহিয়া কিছুটা নিশ্চিন্ত হলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। দরজার দিকে পা বাড়িয়ে বলল, চলুন। অভিক তাহিয়ার হাত ধরে বসিয়ে দিল বিছানার ওপর। তারপর বাড়তি বিছানার ওপরে থাকা এক কালো পলিথিনে একটা ছোট ফ্লাক্স এনো। তাহিয়া ভুরু কুঁচকালো। এসব কি? কোথা থেকে এসেছে? অভিক পলিথিন থেকে একটা ওয়ান টাইম কাপ বের করে ফ্লাক্স থেকে চা ঢালতে ঢালতে বলল, মা এনেছেন, নাস্তা করে নাও, তারপর আন্টির কাছে যাবে। তাহিয়া মাথা নাড়ালো। খেতে ইচ্ছে করছে না। অভিক পলিথিন থেকে একটা পরোটা বের করলো। রোল করার ফাঁকে গম্ভীর মুখে বলল, এই মুহূর্তে তোমাকে ধমক দিতে আমারও ইচ্ছে করছে না, চুপচাপ খাও। না খেয়ে এক পাও নড়তে পারবে না তুমি। সত্যি আমার খেতে ইচ্ছে করছে না, মাথা নাড়িয়ে বলল তাহিয়া। অভিক তাহিয়ার পাশে বসে পরোটার রোলটা চায়ে চুবালো। তাহিয়ার মতো করে মাথা নাড়িয়ে বলল, সত্যি আমার ধমক দিতে ইচ্ছে করছে না। এরপর চা থেকে রোল উঠিয়ে তাহিয়ার মুখের সামনে বাড়িয়ে দিল। তারপর বলল, খেতে হবে না, শুধু পরোটাটায় কামড় দিয়ে চিবাও, ব্যাস আমার কাজ শেষ। তারপর খাওয়া না খাওয়া তোমার ব্যক্তিগত ব্যাপার। অনিচ্ছা সত্ত্বেও মুখ খুলল তাহিয়া। এক কামড়ে গিয়ে বলল, তুহিন খেয়েছে? হ্যাঁ। আপনি? ধীর স্বরে বলল তাহিয়া। অভিক খুশি হলো বোধ হয়। কেমন করে হাসলো। মেয়েটা সহজ হতে শুরু করেছে। সে বলল, তুমি ছাড়া সবার খাওয়া শেষ। তার পরপরই বলল, আন্টিকে দেখে বাসায় যাবে তুমি? তাহিয়ার মুখে পরোটা ছিল, উত্তর দিতে পারল না, শুধু মাথা নাড়ালো। অভিক বলল, এই ড্রেস আপে হাসপাতালে ঘুরবে তুমি? তাহিয়া নিজের দিকে তাকালো, তারপর অভিকের দিকে। লোকটা ঠোঁট বাঁকিয়ে হাসছে। হাসিটা হৃদয় নাড়া দিল, লজ্জার আভা ছড়িয়ে দিল মুখে। মুখের খাবারটা শেষ, আর নিল না তাহিয়া। অভিক শব্দ করে হেসে দিল। হেসে বলল, লজ্জার অধ্যায় পরে পড়ে নিও, এখন খাও, দেরি হচ্ছে। কেবিনটা যখন তখন বুক হয়ে যেতে পারে। এখন সসম্মানে না গেলে তখন নার্সের কটু কথা শুনে অসম্মানে যেতে হবে। তাহিয়া ওড়নাটা গলায় পেঁচিয়ে মুখে নিল পরোটা। অভিক হাসি থামিয়ে বলল, দুটো কারণে বাসায় যেতে হবে তোমাকে। এক, তোমাদের কাজের মেয়েটা বাসায় একা আছে। সে তোমাদের বাসায় থাকাকালীন সময়ে তার ভালো মন্দ দেখা তোমাদের দায়িত্ব। একা বাসায় থাকা সেফ না, কত কি ঘটে আজকাল, তাই তাকে নিয়ে আসতে হবে। দুই, তোমার ড্রেস আপ বদলাতে হবে, সেই সাথে আন্টির কাপড় চোপড় নিতে হবে। গোসল সেরে নামাজে দাঁড়াবে, কান্না টান্না যা করার সেজদায় গিয়ে করবে। আন্টির সুস্থতাই দোয়া করবে, সন্তানের দোয়া কবুল হয়। তারপর লম্বা ঘুম দিবে। লাঞ্চের পর আসবে একেবারে, আমি নিতে যাব। কিন্তু হাসপাতালে? আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে ফিরে আসব। আমি থাকবো, তুহিন আছে, মা আছে, তোমার মামা আসছেন। তাহিয়া আর কথা বাড়ালো না। বস্তুত বাসার বাইরে এই গেঞ্জি প্লাজাতে কখনো যাওয়া হয় না। অস্বস্তি অনুভব করে, এখনো করছে। তাড়াতাড়ি বদলানো উচিত। খাওয়া শেষ করে মায়ের কাছে বসলো কিছুক্ষণ। তারপর নীলিমার সাথে কথা বলে বেরিয়ে গেল। অভিক বাসার গেটে নামিয়ে দিল। নিত্যকার নিয়মে দাঁড়িয়ে রইল তাহিয়ার ফোনের অপেক্ষায়। ফোন পেয়ে আবারও ছুটে এলো হাসপাতালে।